ককরোচ জনতা পার্টি একটা মিম বা একটা মজা, যেটা মাত্র কয়েকদিনের ভেতর কোটি কোটি মানুষের একটা মুভমেন্টে পরিণত হয়ে গেল। এটা শুধুমাত্র একটা মজা, নাকি এর পিছনে কেউ খুব ঠান্ডা মাথায় মানুষের ফ্রাস্ট্রেশনকে একটা ডাইরেকশন দিচ্ছে বা দিতে চাইছে? আমি যখন প্রথম থেকে এই বিষয়টা খেয়াল করছি, তখন বারবার করে খালি একটাই জিনিস মাথায় আসছে, যে আমরা যেটা দেখছি এর পিছনে আসলে গল্পটা হয়তো সেটা না। দেখুন, সমাজে ইয়াং জেনারেশন নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, যেমন বেকারত্ব, বিভিন্ন পরীক্ষাতে স্ক্যাম, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, এইসব এইসব প্রবলেম নিয়ে কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো মুভমেন্ট হয়। ঠিক সেই রকমই ছোট্ট একটা মুভমেন্ট রাতারাতি ভাইরাল বা ট্রেন্ডিং এ চলে আসলো। এখন একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, যে কোনো কিছু এমনি এমনি ভাইরাল বা ট্রেন্ডিং হয় না। যে কোনো ভাইরাল বা ট্রেন্ডিং জিনিসের পেছনে মেইন চারটে জিনিস থাকে: মানুষের সাইকোলজি, অ্যাটেনশন ইকোনমি, মানুষের দিক থেকে ভুরি ভুরি মতামত, আর সব থেকে বড় যে জিনিস সেটা হলো প্রফিট। মানুষজন এই ট্রেন্ডটাকে কিন্তু ইমোশনালি নিচ্ছে। আর একসাথে অনেক মানুষ যখন কোনো একটা বিষয়কে খুব ইমোশনালি নিয়ে নেয়, তখন পেছন থেকে ঠিক কেউ না কেউ আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে লাভ তুলেই নেয়। এই ককরোচ জনতা পার্টির পিছনেও হয়তো ঠিক এই রকমটাই খানিকটা গেম চলছে। তো কে বা কারা এই গেম খেলছে বা খেলতে চাইছে, কে এতে ঠিক প্রফিট কামাচ্ছে, আর কেনই বা মানুষ আসল সমস্যার সমাধান না খুঁজে একটা ট্রেন্ডে নিজেদের গা ভাসাচ্ছে, এই পুরো বিষয়টা আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে সিস্টেম বা সমাজ সম্পর্কে আপনার ধারণা কিছুটা পাল্টে গেলেও যেতে পারে। তো প্রথমে বলি যে এই ঘটনার একদম শুরু কোথা থেকে। সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট বারবার করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করছিলেন একটা, যে তাকে সিনিয়র অ্যাডভোকেটের দরজা দেয়া হোক, মানে এই অ্যাডভোকেটকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে তকমা দেয়া হোক সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার যেদিন এই শুনানিটা হয় সেটা হলো 15ই মে, আর শুনানি দেওয়ার জন্য দুজন জাজের বেঞ্চ ছিলেন। এই দুজন জাজের ভেতর একজন ছিলেন ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত। এবার এই শুনানির দরুন এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই অ্যাডভোকেটকে বলেন যে সিনিয়র অ্যাডভোকেটের তকমা আপনি চাইলেই আমি আপনাকে দিতে পারবো না, এটা একটা রেসপেক্টেড পোস্ট, আপনি আপনার মতন কাজ করুন। যখন সুপ্রিম কোর্ট মনে করবে যে আপনাকে সিনিয়র অ্যাডভোকেট তকমা দেওয়া যায়, তখন আপনাকে এমনি দিয়ে দেওয়া হবে, আপনি চাইলেই আপনাকে দেওয়া যাবে না। আর এর পরেও ফার্দার আপনি যদি আবারও এরকম করেন, আপনাকে তো আরোই দেওয়া যাবে না। এরপরে যদি আপনি দিল্লি হাইকোর্ট থেকেও সিনিয়র অ্যাডভোকেটের তকমা নিয়ে আসেন, সুপ্রিম কোর্ট এই তকমাটাকে খারিজ করে দেবে। এখন অ্যাডভোকেট তার এই কথা মানতে নারাজ ছিল। অ্যাডভোকেট এই দিনের আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিস্টেমের ওপর আঙুল তুলেছেন, সিস্টেমকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাটাক করেছেন, সিস্টেমকে খারাপ খারাপ কথা বলেছেন। এখন এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই অ্যাডভোকেট বা ওই লয়ারের ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে একটা কমেন্ট করেন তার উদ্দেশ্যে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেন যে সোসাইটি বা সমাজে অলরেডি প্রচুর প্যারাসাইট বা পরজীবী রয়েছে, যারা কোনো কাজবাজ না পেয়ে শুধুমাত্র সিস্টেমের উপর অ্যাটাক করে, সিস্টেমকে নিন্দামন্দ করে। তাহলে আপনিও কি তাদের দলে নাম লেখাতে চাইছেন? সমাজে এরকম প্রচুর ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আছে, যারা খানিকটা আরশোলার মতন, কোনো কাজবাজ পায় না, বা যে কাজে রয়েছে সেখানে কোনো ভালো জায়গাতে নেই। এই জন্য তাদের ফ্রাস্ট্রেশন মেটানোর জন্য তারা মাঝে মাঝেই সিস্টেমকে অ্যাটাক করে। এইরকম বিভিন্ন মন্তব্য ওই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাডভোকেটের উদ্দেশ্যে করে। এবার এইখানে প্রবলেমটা হয়ে গেছে যে প্রধান বিচারপতি এই অ্যাডভোকেটকে যা খুশি ভালো মন্দ বলুক, কিন্তু সেটা বলতে গিয়ে যুব সমাজকে আরশোলার সাথে তুলনা করেছে, এটা ঠিক না। যদিও 2-3 দিন পর তিনি আরো বলেন যে আমার এরকম বলা উচিত হয়নি, ইয়াং জেনারেশনকে আমি এইরকম ভাবে বলতে চাইনি। তো যাই হোক, এই ব্যাপারটা গেল। এবার এই ঘটনাটাই আমি একটু অন্য দিক থেকে আপনাকে ভাবাই। ধরুন আপনি প্রতিদিন কাজের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন সেখানে যেতে যেতে আপনি রাস্তায় বিভিন্ন ছেলে মেয়েদের দেখতে পাবেন। দেখবেন যাদের কোনো কাজবাজ নেই, রাস্তায় মোড়ের মাথায় আড্ডা মারছে, ঘুরে বেড়াচ্ছে, এর ওর নামে নিন্দামন্দ করছে, সিস্টেমকে গালিগালাজ করছে, এইসব।
যে সমস্ত ছেলে মেয়ে কাজবাজ করছে বা কাজের সন্ধানে রয়েছে তাদেরকে কিন্তু আপনি ওই মোড়ের মাথায় বা রাস্তায় দেখতে পাবেন না। এখন আপনি দিনের পর দিন রাস্তায় যদি এইরকম টাইপের সিচুয়েশন দেখেন, তাহলে আপনার নিজের মনেই একটা ধারণা তৈরি হবে যে এখনকার ছেলে মেয়েরা কোনো কাজকর্ম করে না, কোনো কাজকর্ম করতে চায় না, খালি লোকের নামে নিন্দামন্দ করে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, এইসব। এবার আরেকটা বিষয় বলি, ধরুন আপনি বা আমি কোনো কাজ হয়তো পারছি না, আমি হয়তো কোনো একটা জায়গাতে যেতে চাইছি কিন্তু সেখানে যেতে পারছি না, আমি আমার জীবনটাকে ঠিক যেভাবে চালাতে চাইছি হয়তো সেভাবে চালাতে পারছি না। সেক্ষেত্রে আপনার বা আমার নিজের দিক থেকে কোনো সমস্যা বা ঘাটতি থাকলেও সেটাকে আমি প্রকাশ করতে চাইবো না। আমি বেশিরভাগ সময় চাইবো যে এই দোষটাকে যদি অন্য কারোর ঘাড়ে ঠেলে দেওয়া যায়। আমাদের বেশিরভাগ লোকের ভেতরই এইরকম একটা টেন্ডেন্সি রয়েছে। এখন আমাদের সমাজের ক্ষেত্রেও এই সিনটা খানিকটা এইরকম। দেশে যারা কাজ করে তাদের তুলনায় যারা কাজ করে না বা কাজ পায় না এই সংখ্যাটা অনেক গুণ বেশি। এখন যারা কাজ করে না বা কাজ পায় না বলে বিভিন্ন সমস্যার ভেতর আছে, সেক্ষেত্রে তাদের নিজেদের দিকে ঘাটতি থাকলেও বেশিরভাগ সময় তারা সিস্টেমের দিকে দোষ ঠেলে দেয়। কারণ নিজের ঘাটতি বা সমস্যা জাহির করার থেকে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া তুলনামূলক অনেক সহজ। আর আরেকটা বিষয় হলো যে আমি যে কোনো কাজই করি না কেন, আমি চাই তাতে যাতে আমার আয় একটু বাড়ে আর লোকে যাতে আমাকে একটু অ্যাটেনশন দেয়। এবার দেখুন, যারা ভাবছে যে আমি কোনো কাজ পাচ্ছি না বা আমি কোনো কাজ করি না, অথচ সিস্টেমকে অ্যাটাক করে বা সিস্টেমের নিন্দামন্দ করে আমি মোটামুটি একটু অর্থ উপার্জন করছি বা লোকে আমাকে ভালো অ্যাটেনশনও দিচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু সিস্টেমকে আরো বেশি করে অ্যাটাক করব, বেশি করে নিন্দামন্দও করব। এখন যারা আমাকে এই কাজের জন্য বেশি বেশি করে অ্যাটেনশন দিচ্ছে তাদের ভেতর কিন্তু সিস্টেমের উচ্চতর কর্তৃপক্ষের লোকজনও রয়েছে, যেমন ওই বিচারপতি, বিভিন্ন লয়ার, ব্যবসায়ী, বিভিন্ন অফিসার, এমপি, এমএলএ, বিভিন্ন নেতা মন্ত্রীরা, এরা। ফলে তাদের কাছে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এখনকার জেনারেশন শুধুমাত্র সিস্টেমকে অ্যাটাক করতে পারে, সিস্টেমকে শুধুমাত্র নিন্দামন্দ করতে পারে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়তো খানিকটা এইরকম ভেবেছেন। তো চিফ জাস্টিসের দিক থেকে আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এখন আপনি বলতে পারেন যে সিস্টেমের কি কোনো দোষ নেই? আছে, সিস্টেমের অবশ্যই দোষ আছে। তবে সিস্টেমের দোষটা সিস্টেমের ভেতরে কিছু সংখ্যক মানুষজন বসে আছে তাদের জন্য। দেখুন, সিস্টেমের ভেতর কিছু মানুষজন এরকম আছে যারা চাইলে সিস্টেমটাকে চেঞ্জ করে ইয়াং জেনারেশনের এই প্রবলেমটাকে সলভ করে দিতে পারে, কিন্তু ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা এই সিস্টেমটাকে কিন্তু চেঞ্জ করতে চায় না হয়তো, কারণ এর পেছনেও একটা বড় অঙ্কের প্রফিট লুকিয়ে থাকে। কিভাবে? দেখুন, মানুষের ডিমান্ড কিন্তু কখনো শেষ হয় না। আমার যতটুকু আছে তারপরেও কিন্তু আমার অনেক পরিমাণে ডিমান্ড থাকবে। ফলে ওই সিস্টেমের ভেতরে ওই যে অল্প কিছু মানুষজনের কথা বললাম, তাদের যা আছে তার বাইরেও কিন্তু তাদের আরো প্রচুর ডিমান্ড থাকে। আর আমরা মানুষজন সবসময় চাই যাতে ওই সমস্ত ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি। এখন ওই সমস্ত মানুষজন যদি দেখে যে সিস্টেম যেরকমটা হয়ে রয়েছে এই রকমটা রেখে দিলে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমার ডিমান্ড ফুলফিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত মানুষজন এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাইবে না। আর এই জন্যই হয়তো ভারতের বিভিন্ন সিস্টেম চেঞ্জ হয় না। ফলস্বরূপ মাঝে মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন আন্দোলন, মুভমেন্ট দেখা যায়, আবার কিছুদিন পরে গিয়ে সেগুলো শেষও হয়ে যায়। আলটিমেটলি সিস্টেমে কিন্তু কোনো চেঞ্জ হয় না। তো যাই হোক, এবার আমি ওই ককরোচ জনতা পার্টির ব্যাপারটাতে আসি। 15ই মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই অ্যাডভোকেটের উদ্দেশ্যে ইয়াং জেনারেশনকে তুলনা করে একটা মন্তব্য করেছিলেন। আর এই মন্তব্যে ইয়াং জেনারেশনের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের গায়ে লাগাটা কিন্তু খুব স্বাভাবিক। আর এই গায়ে লাগিয়েই পরের দিন অর্থাৎ 16ই মে অভিজিৎ দীপকে নামে একটি ছেলে, যেহেতু সিজিআই ইয়াং জেনারেশনকে আরশোলার সাথে তুলনা করেছেন, এই জন্য ব্যঙ্গ করে ইনস্টাগ্রামে একটা প্রোফাইল বা পেজ খুলে ককরোচ জনতা পার্টি। দেখুন, রিসেন্টলি নেপালে জেনজি প্রোটেস্ট হয়েছে আর তার ফলে সরকারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ইয়াং জেনারেশনের সরকারের দায়িত্ব নিয়ে নিয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশেই ইয়াং জেনারেশন অর্থাৎ জেনজি কিন্তু প্রোটেস্ট করছে তাদের সরকারের বিরুদ্ধে। তো সেই ট্রেন্ডটাকে ফলো করেই হয়তো অভিজিৎ ইচ্ছায় বা অনিচ্ছায় বা মজা করে এইরকম একটা
পেজ বা প্রোফাইল স্টার্ট করে, আর এর সাথে সাথে একটা ওয়েবসাইটও তৈরি করে, যার মাধ্যমে এই পার্টিটা একটা ম্যানিফেস্টো তৈরি করে যে এই পার্টি যদি ভারতের ক্ষমতায় আসে তাহলে তারা কি কি করবে। আর এর পাশাপাশি ওই ইনস্টাগ্রামে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে বিভিন্ন পোস্টও করতে থাকে। তো ইনস্টাগ্রামের ওই সমস্ত পোস্ট আর ওয়েবসাইটের ওই 5টা ম্যানিফেস্টো এর জন্য ইয়াং জেনারেশন হঠাৎ করে খুবই প্রভাবিত হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি প্রচুর সংখ্যক মানুষজন এই ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে শুরু করে, আর ফলো করতে করতে এমন সিচুয়েশন এসে দাঁড়ায় যে কোটি কোটি ফলোয়ারে পৌঁছে যায় মাত্র কয়েকদিনের ভেতর। এবার একটা বিষয় বলি, এই ককরোচ জনতা পার্টি বলে কিন্তু ভারতে অ্যাকচুয়ালি কোনো পার্টি তৈরি হয়নি। সোশ্যাল মিডিয়াতে এটা একটা ধারণা এবং প্রচুর সংখ্যক মানুষজন এই ধারণার সাথে একসাথে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন প্রচুর মানুষজন এই ধারণার সাপোর্টে থাকলেও এই ধারণার কিন্তু অ্যাকচুয়াল কোনো উদ্দেশ্য তেমন খুব একটা নেই। এখন ডিজিটালি এই পার্টিটা ফিজিক্যালি ভারতে এসে কোনো পার্টি ফর্ম করবে কিনা বা ভবিষ্যতে এটা আরো বড় কোনো অ্যাকশন নেবে কিনা সেটা খালি সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে এই পার্টির ক্ষেত্রে অর্থাৎ ডিজিটালি এই পার্টি ফর্ম হওয়ার ফলে অ্যাকচুয়ালি কি লাভ হচ্ছে সেটা আপনাকে একটু বুঝতে হবে। দেখুন, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এই হিউজ একটা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার পাওয়া কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এখন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম নেটওয়ার্ক যা বলে যে কোনো একটা পেজ বা কোনো প্রোফাইল বা কোনো চ্যানেলে যত বেশি করে মানুষ অ্যাক্টিভ থাকবে ওই পেজ বা ওই প্রোফাইল বা ওই চ্যানেলের কিন্তু রেভিনিউ অর্থাৎ আর্নিং বা আয় তত বেশি হবে। এখন এই পার্টিটা যেহেতু ডিজিটালি ফর্ম হয়েছে আর এতে হিউজ একটা মানুষজন অ্যাক্টিভ রয়েছে, ফলে এই চ্যানেল বা এই পেজের কিন্তু আয় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার এইরকম একটা পেজের আয় বৃদ্ধি পাওয়া এটা তো একটা সাইড হলো, এর পাশাপাশি আরো একটা বিষয় আছে যে কোনো একটা পেজ বা কোনো একটা প্রোফাইলে যখন এরকম হিউজ নাম্বারের একটা ফলোয়ার্স বা হিউজ পরিমাণের লোক যখন একটা পেজকে ফলো করেন, তখন ওই হিউজ পরিমাণ লোকের কিন্তু বেশিরভাগটাই এই যে পেজ কর্তৃপক্ষ তাকে ফলো করেন, অর্থাৎ এই সিজেপির পিছনে যে আছে তার বিভিন্ন কথায় কিন্তু এর আন্ডারে যত ফলোয়ার্স আছে তারা ম্যানিপুলেট হয়, তাদের বেশিরভাগই ম্যানিপুলেট হয়। ফলে এই সিজেপির দ্বারা কিন্তু একটা বিশাল পরিমাণের জনসংখ্যার চিন্তা ভাবনা পাল্টে দেওয়া যেতে পারে। এবার একটু আগে ওই যে বললাম না যে সিস্টেমের ভেতর কিছু মানুষজন আছে যারা সিস্টেমটাকে চেঞ্জ করতে চায় না। সিজেপি ভালো খারাপ সেটা আমি জানি না, কিন্তু সিজেপি সিস্টেমটাকে চেঞ্জ করার কথা বলছে বা সিস্টেম চেঞ্জ হওয়ার ধারণা এদের ভেতর কিন্তু রয়েছে। কিন্তু সিস্টেমের ভেতরে থাকা ওই সমস্ত কিছু মানুষজন হয়তো এই ধারণাটাকেও পাল্টে দিতে চাইছে। কেন এই কথা বলছি? কারণ রিসেন্টলি গতকালকের ঘটনা, ওই অভিজিৎ দীপকে পাবলিকলি একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে তার তৈরি করা এই সিজেপি ডিজিটাল পার্টি আর তার পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইল এই দুটোই হ্যাক হয়ে গেছে। এখন যদি সত্যিই হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে যারা হ্যাক করেছে তারা এখন চাইছে যে তাদের মতন করে এই পেজটাকে হয়তো চালাবে, মানুষজনের চিন্তাধারা তাদের মতন করে সেট করিয়ে দেবে। আর এখনকার সময় সিচুয়েশনটা হয়তো ওই রকমই, আমরা ঠিক ততটুকুই চিন্তা ভাবনা করি যতটুকু সিস্টেমের ভেতরে থাকা অল্প কিছু মানুষজন আমাদেরকে যেমনটা চিন্তা ভাবনা করাতে চায়। তো যাই হোক, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন।